তো আজকে আমরা শুরু করি একদম সহজ একটা অধ্যায় এবং অনেক বেশি মেডিকেলে এখান থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, নাম হলো ব্রায়োফাইটিয়া এবং টেরিডোফাইটিয়া। ঠিক আছে, মসবর্গীয় এবং পানবর্গীয় বাংলাতে বললে। হ্যাঁ, একটু খেয়াল করো। তাহলে তোমরা এই অধ্যায়ের আগে যে অধ্যায়টা পড়ছিলা বোটানিতে, সেটার নাম ছিল শৈবাল ছত্রাক। তো শৈবাল ছত্রাকের পরবর্তী এই অধ্যায়টা হলো এখন এই যে এই অধ্যায় দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। একটা হলো মসবর্গীয় আর হলো ফার্নবর্গীয়, বায়োফাইটা আর একটা হলো টেরিডোফাইটা। এরা হলো শৈবাল ছত্রাক থেকে আরো একটু উন্নত। এই অধ্যায়ের পরে আমরা সপ্তম অধ্যায় পড়াবো নগ্নবীজি আবৃতিবীজি। তাহলে নগ্নবীজি এগুলো থেকে উন্নত, নগ্নবীজি থেকে উন্নত হলো আবৃতিবীজি। এ ব্রায়োফাইটা যেটা, সেটা একটা হলো মধ্যবর্তী একটা উদ্ভিদের মতো কাজ করতেছে। উন্নত এবং অনুন্নতর মাঝখানে একটা সেতু বন্ধন হিসাবে কাজ করে। এগুলা বুঝতে পারছি? আচ্ছা, আসো আমরা শুরু করে দিই পড়াশোনা একদম সিরিয়ালে। তো প্রথমেই আমরা জানি যেমন বিভিন্ন রকমের সূর্যমুখী, ডালিয়া, তারপর তোমার হলো বসন্তে পলাশ, শিমুল, শীতে গোলাপ ফুল, এই যে ফুলগুলো হচ্ছে এগুলো হলো সব হলো সপুষ্পক বা পুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, ফ্লাওয়ারিং প্লান্ট বলা হয়। এদেরকে ফেনোরোগ্যামাস বলা হয়। আমরা বলছিলাম যে সকল উদ্ভিদের মধ্যে ফুল হয়, ফল হয়, এদেরকে আমরা সপুষ্পক বা ফেনোরোগ্যামাস বলি। কি বলি? ফেনোরোগ্যামাস। আর যাদের মধ্যে ফুল হয় না তাদেরকে আমরা ক্রিপ্টোগ্যামাস বলি। কি বলি? তাহলে এখন যে সকল উদ্ভিদের মধ্যে ফুল হয় না এদেরকে আমরা কি বলবো? ক্রিপ্টোগ্যামাস। কি বলবো? ক্রিপ্টোগ্যামাস। তো তোমাদেরকে আমি শৈবাল ছত্রাক পড়ানোর সময় বলছিলাম যে ক্রিপ্টোগ্যামাস আবার দুই রকমের, একটা হলো হায়ার ক্রিপ্টোগ্যামাস, একটা লোয়ার ক্রিপ্টোগ্যামাস। মানে নিম্ন শ্রেণীর মধ্যে আবার আছে কি, নিম্নের মধ্যে আবার উন্নত, নিম্নের মধ্যে আবার অনুন্নত। তো শৈবাল ছত্রাক আর বায়োপ্রেডা টেরিডোফাইটা এই চারটার ভিতরেই কিন্তু ফুল হয় না। তাহলে চারটাই কিন্তু ক্রিপ্টোগ্যামাস। শৈবালও ক্রিপ্টোগ্যামাস, ছত্রাকও ক্রিপ্টোগ্যামাস, বায়োফাইটাও ক্রিপ্টোগ্যামাস, টেরিডোফাইটাও। কিন্তু ক্রিপ্টোগ্যামাসের মধ্যে বায়োফাইটা এবং টেরিডোফাইটা হলো হায়ার ক্যাটাগরির আর শৈবাল ছত্রাক হলো লোয়ার ক্যাটাগরি। বুঝতে পারছি আমি? আচ্ছা, তাহলে ক্রিপ্টোগ্যামাস কাদেরকে বলা হয় বলছে। তাহলে বায়োফাইটা এবং টেরিডোফাইটা গ্রুপের উদ্ভিদ সমূহ অপুষ্পক উদ্ভিদ। আমরা যে শৈবাল এবং ছত্রাক নিয়ে আলোচনা করছি তারাও অপুষ্পক, কিন্তু শৈবাল এবং ছত্রাক হলো কোন ক্যাটাগরির? লোয়ার ক্যাটাগরির। আর বায়োফাইটা এবং টেরিডোফাইটা হলো হায়ার ক্যাটাগরি। আচ্ছা, কারণ কি হায়ার ক্যাটাগরি বলার কারণ কি? কারণ এদের স্ট্রাকচারটা শৈবাল এবং ছত্রাক থেকে আরো একটু উন্নত। ঠিক আছে, তবে এখনো কিন্তু ফুল হচ্ছে না, এই জন্য তো আমরা এখনো ক্রিপ্টোগ্যামাস বলবো। আচ্ছা, এই বায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে আবার বায়োফাইটা থেকে টেরিডোফাইটা আবার উন্নত। এই উন্নত হওয়ার পিছনে মূলত দুইটা রিজন। বায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে কোনটা উন্নত বলছি? টেরিডোফাইটা। এটা উন্নত হওয়ার পিছনে মূলত কয়টা রিজন? দুইটা রিজন। নাম্বার ওয়ান রিজন হলো এটা হলো মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, এটাকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। এটাতে পরিবহন টিস্যু নাই, জাইলেম ফ্লোয়েম নাই। এখানে জাইলেম ফ্লোয়েম আছে, মানে দ্যাট মিনস পরিবহন টিস্যু আছে বা ভাস্কুলার ভান্ডেল আছে। তাহলে মূলত হলো দুইটা পয়েন্ট। এই কারণে হলো টেরিডোফাইটা কি উন্নত। বুঝতে পারছি? টেরিডোফাইটার পরবর্তী যত শ্রেণী আছে দ্যাট মিনস নগ্নবীজি, আবৃতিবীজি, সবারই কি আছে? মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যাবে। সবারই মধ্যে কি আছে? ভাস্কুলার বান্ডেল আছে, দ্যাট মিনস জাইলেম ফ্লোয়েম আছে। ওকে, তার মানে এতটুকু কথা আমাদের হয়ে গেল। বায়োফাইটা টেরিডোফাইটা মধ্যে বাহ্যিক মৌলিক পার্থক্য ছিল কি? আমরা বলছিলাম যে বায়োফাইটাকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, কিন্তু টেরিডোফাইটাকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। এই জন্য বায়োফাইটাকে বলা হবে অভাস্কুলার, কিন্তু টেরিডোফাইটা হলো কি? ভাস্কুলার। ওকে, অপেক্ষাকৃত কম উন্নত থ্যালাফাইট শৈবাল এবং ছত্রাক আর উন্নত টেরিডোফাইটার মধ্যে মধ্যবর্তী গ্রুপ হিসাবে কাজ করতেছে কি? বায়োফাইটা। তাহলে যে কথাগুলো বললাম সবগুলো কথা এখানে লেখা আছে, স্পষ্ট তোমরা কি বুঝতে পারছো? ক্লিয়ার ব্যাপারটা যে বায়োফাইটা কি জিনিস আর টেরিডোফাইটা কি জিনিস। ওকে, তো আমরা এই দুইটা সম্পর্কে একটু ডিটেলসে জানবো। তো আজকের ক্লাসে আমরা শুধুমাত্র পড়াবো ব্রায়োফাইটা বা মসবর্গীয় উদ্ভিদ। এই যে বাংলাতে অনেক জায়গাতে লেখা থাকে মসবর্গীয় উদ্ভিদ, মসবর্গীয় উদ্ভিদ, তাহলে এটার নামই হলো ব্রায়োফাইটা। ঠিক আছে, তো আমরা এটা থেকে শুরু করি। এখান থেকে প্রথমেই আসো যে ব্রায়োফাইটার একটা ইউনিক ধর্ম আছে। ধর্মটা হলো এটাকে উভয়চর উদ্ভিদ বলা হয়। কি বলা হয়? পরীক্ষাতে চারটা অপশন দিবে, দিয়া বলবে নিচের কোন উদ্ভিদটি, নিচের কোন গোত্রটি উভয়ধর্মী, উভয়চর।
কেন উভয়চর? কারণ তার জীবনে নিষেক সম্পূর্ণ করার জন্য পানির দরকার হয়, এই জন্য এটাকে উভয়চর বলা হয়। এমনি ডাঙ্গায় থাকে, তবে নিষেকের জন্য পানির দরকার হয়, এই জন্য এটাকে কি বলা হয়? উভয়চর উদ্ভিদ বলা হয়। আর কে নামকরণ করছে? বিজ্ঞানী ব্রাউন 1866 সালে বায়োফাইটা নামটা ব্যবহার করছেন। আচ্ছা, তো ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদকে বলা হবে ব্রায়োফাইটস, ঠিক আছে? তো এই পৃথিবীতে এটার কয় প্রজাতি আছে? 24,000 প্রজাতি আছে। বাংলাদেশে আছে 34টা গোত্রের, 74টা গণের, 248টা প্রজাতি বাংলাদেশের মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে, থাকুক। তো আমরা প্রথমেই চলে আসি বায়োফাইটার বৈশিষ্ট্য। একদম বেশি ইম্পর্টেন্ট, তোমরা দেখো ঢাকা ইউনিভার্সিটি 18-19 আসছে, মেডিকেল 19-20, 14-15, 18-19, 16-17 সালেও এখান থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? তো প্রত্যেকটা পয়েন্ট আমাদের লাগবে। কোশ্চেনটা এইভাবে আসবে, নিচের কোনটি বায়োফাইটার বৈশিষ্ট্য নয়, নিচের কোনটি টেরিডোফাইটার বৈশিষ্ট্য নয়। তার মানে তোমার প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে পড়তে হবে, তাহলে 4টা অপশন দিলে তুমি বুঝতে পারবে যে কোনটা রং কোনটা সঠিক এখানে। তো আমরা একটা একটা করে প্রত্যেকটা পয়েন্ট পড়াবো, আসো। 1 নাম্বার, এটা হলো বহুকোষী উদ্ভিদ। হ্যাঁ, বহুকোষী উদ্ভিদ তো হবেই, এরা কি শৈবাল ছত্রাক থেকেও তো উন্নত, তাহলে তো এরা বহুকোষী হবেই। অপুষ্পক, হ্যাঁ অপুষ্পক তো জানা কথা, এটা ক্রিপ্টোগ্যামাস, তো এই কারণেই বলছি। অবীজি, হ্যাঁ যার ফুল হয় না তার বীজ হবে কোত্থেকে? ওকে, অর্থাৎ এদের ফুল, ফল এবং বীজ হয় না। দ্যাট মিনস অপুষ্পক যারা, যারা ক্রিপ্টোগ্যামাস, তাদের ফুলও হবে না, ফলও হবে না, বীজও হবে না। তাহলে প্রথম পয়েন্ট আমাদের গেল। 2 নম্বর পয়েন্ট আসি, এদের দেহ গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট অর্থাৎ মানে হলো হ্যাপ্লয়েড। আমাদের দেহ যেমন ডিপ্লয়েড কোষ দ্বারা গঠিত 2n, ওদেরটা হলো কি? হ্যাপ্লয়েড। ওদের কোষ হলো হ্যাপ্লয়েড, আমাদেরগুলো কি? ডিপ্লয়েড। আচ্ছা, গ্যামেটোফাইট সর্বদা স্বতন্ত্র এবং স্বভোজী উদ্ভিদ। দেখো এদের যে গ্যামেটোফাইটটা তৈরি হয়, হ্যাপ্লয়েড যে গ্যামেটোফাইটগুলো, এগুলো সবসময় স্বতন্ত্র এবং স্বভোজী। দ্যাট মিনস এদের গ্যামেটোফাইটের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে। ক্লোরোপ্লাস্ট থাকার কারণে নিজের খাবার নিজেরা তৈরি করে নিতে পারে। সো এর জন্য এরা স্বভোজী এবং স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র, কারোর উপর ডিপেন্ড করা লাগতেছে না। তো সে, তার মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, সে নিজের খাবার নিজে কি করতে পারতেছে? তৈরি করতে পারতেছে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট গেল। 3 নাম্বার, দেহ থ্যালয়েড। সত্যিকার মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। হ্যাঁ যায় না, তো আমরা বলছি বায়োফাইটাকে সত্যিকার মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। আমরা বলছিলাম, আগের অধ্যায়েও বলছিলাম, যে সকল উদ্ভিদকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, এই ধরনের স্ট্রাকচারকে বলা হবে থ্যালয়েড। তাহলে এটাকে থ্যালয়েড বলা হয় কেন? বলবো এটা মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। এদের তবে নরম কাণ্ড এবং পাতার মতো। তবে মথ জাতীয় উদ্ভিদকে অনেক সময় নরম নরম কিছু কাণ্ড বা পাতা চিহ্নিত করা যায়, তবে ওই রকম স্পেসিফিকভাবে একদম আমরা আইডেন্টিফাই করবো এমন না কিন্তু ব্যাপারটা। তারপরে বলছে এদের মূল নাই। হ্যাঁ আচ্ছা, ভালো কথা, মূল নাই, তবে মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড। এখন এককোষী রাইজয়েড ব্যাপারটা কি? তোমরা কিন্তু ওই লাইকেনের মধ্যেও পড়ছিলা, বা ছত্রাকটা থেকে এগুলো পড়ছো, পরিবেশ থেকে শোষণ করে যেমন থাকে না, রাইজাইন থাকে, তো ঠিক একই রকম এদের থাকে রাইজয়েড। এটা ওই মূলের মতোই কাজটা করে, তবে একদম মূলের মতন সুগঠিত না, ঠিক আছে? রোমের মতো কাজ করে, সূক্ষ্ম রোম, চুলের মতন কাজ করে আর কি। তাহলে মূল নাই, মূলের পরিবর্তে রাইজয়েড। এবং কোনো কোনো প্রজাতিতে বহুকোষী স্কেল থাকে। স্কেলটা কি জিনিস? এটা হলো ত্বকের বাহিরে আলাদা একটা পাতলা স্তর থাকে, তাকে স্কেল বলা হয়, ঠিক আছে? ত্বকের বাহিরে পাতলা একটা আবরণ, যেটাকে স্কেল বলা হয়। তো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে বায়োফাইটা বা মসবর্গীয় উদ্ভিদের মূলের পরিবর্তে কি থাকে? মূলের পরিবর্তে থাকে রাইজয়েড। রাইজয়েডটা কয় কোষী? এক কোষী। অথবা থাকতে পারে বহুকোষী, এদের কি থাকে? স্কেল থাকে। দেহে কোনো ভাস্কুলার টিস্যু নাই, ভালো কথা, ভাস্কুলার টিস্যু নাই, ঠিক আছে? তো পরীক্ষাতে এভাবে কোশ্চেন দিতে পারে, নিচের কোথায় ভাস্কুলার টিস্যু নাই? নগ্নবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, টেরিডোফাইটা, বায়োফাইটা, কোনটাই নাই? কথাকে বুঝতে পারছো? অথবা বলতে পারে নিচের কোথায় ভাস্কুলার বান্ডেল আছে? শৈবাল, ছত্রাক, বায়োফাইটা, টেরিডোফাইটা, কোনটাই আছে? টেরিডোফাইটাই আছে। ওকে, তোমরা তারপর আসো দেহ। এদের দেহটা, বডিটা প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। আমরা যারা উন্নত বা উন্নত আবৃতবীজী উদ্ভিদ যারা, তাদের দেহের মধ্যে 3 রকমের টিস্যু দ্বারা গঠিত। কয় রকমের? 3 রকম, প্যারেনকাইমা, অ্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ঠিক আছে? কিন্তু ওদের হলো শুধুমাত্র প্যারেনকাইমা টিস্যু, কারণ এরা তো এখন উন্নত হয় নাই, অত আবৃতবীজী উদ্ভিদের মতো না, এই জন্য তাদের স্ট্রাকচারটা কি? নর্মাল প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত, শুধুমাত্র প্যারেনকাইমা। যারা আবৃতবীজী তাদের কয় রকমের? 3 রকমের, আর ওদের 1 রকমের। ওকে, এদের জননাঙ্গ যেটা থাকবে সেটা বহুকোষী থাকবে। দ্যাট মিনস যেখান থেকে শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হবে সেটা থাকবে কি?
বহুকোষী এবং বন্ধ্যাকোষ আবরণ দ্বারা আবৃত। বন্ধ্যাকোষ আবরণ দ্বারা আবৃত কি, যে কোষটা কি হতে পারে না, বিভাজন হতে পারবে না, বা যে কোষটা জননে অংশ নিবে না, এরকম একটা কোষ বাইরে থাকবে, সেটা হলো জননে অংশগ্রহণ করবে না। ঠিক আছে, এদের স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম বলা হয়, আর পুং জননাঙ্গকে অ্যানথ্রেডিয়াম বলা হয়। এই কথাটার সাথে আমরা একটু আসি তো, কি বলা হচ্ছে দেখো, আমরা বলছি তোমাদের মনে আছে কিনা, স্ত্রী জননাঙ্গকে ওগোনিয়াম বলা হয়, আমরা পিছনে পড়ে আসছি না। তো এরা যেহেতু নিম্ন শ্রেণীর, এদেরকে একটু আলাদা স্পেসিফিক একটা নাম দিচ্ছে। আর্কিগোনিয়া থাকে একটি নিম্ন শ্রেণীর বৈশিষ্ট্য, পিছনে তোমরা এক জায়গায় পড়ে আসছিলা আর্কিগোনিয়া, আমরা বলছিলাম পরের অধ্যায়ে আর্কিগোনিয়া দেখাবো। মানে এদের স্ত্রী জননাঙ্গের নাম দিচ্ছে আর্কিগোনিয়াম, সোজা সাপটা হিসাব। আর্কিগোনিয়াম দেখতে কেমন কি, এটা সামনে আমরা ডিটেলসে পড়াবো যখন জনন পড়াবো। আপাতত শুধু শুনে রাখো, মুখস্থ করতে হবে যে বায়োপ্রাইডা গোত্রের তাদের স্ত্রী জননাঙ্গকে কি বলা হয়, আর্কিগোনিয়া বলা হয়, এটা হলো এমসিকিউর জন্য। আর পুং জননাঙ্গকে কি বলা হয়, অ্যানথ্রেডিয়াম। এরপরে মনে রাখবা আর্কিগোনিয়ামের আকৃতি হলো প্লাক্সের মতো, আর অ্যানথ্রেডিয়ামের আকৃতি হলো নাশপাতির মতন। এই নৈবিত্তিকটা মনে রাখবা, পরীক্ষাতে আসে যে এটা বোর্ডের কোশ্চেন, যে অ্যানথ্রেডিয়ামের আকৃতি কিসের মতো, নাশপাতি। অ্যানথ্রেডিয়াম কি জিনিস রে ভাই, পুং জননাঙ্গ। পুং জননাঙ্গের কাজ কি রে ভাই, পুং রেণু তৈরি করা, বা পুং স্পট তৈরি করা, বা পুং জনন কোষ তৈরি করা, সোজা হিসাব। স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়ামের কাজ কি রে, স্ত্রী রেণু তৈরি করা বা স্ত্রী জনন কোষ তৈরি করা, সহজ হিসাব। যৌন জনন ওগ্যামাস, হ্যাঁ এই ওগ্যামাস বললে কি আর কিছু বলা লাগে তোমাদের, একটু কি আর বলা লাগতেছে তোমাদের? বলো তো ওগ্যামাস মানে কি? হ্যাঁ হ্যাঁ, ওগ্যামাস আমরা কিন্তু শৈবালে এগুলো ভালোভাবে বলছিলাম। ওগ্যামাস শব্দের মানি হলো বড়, নিশ্চল স্ত্রী ডিম্বাণুর সাথে সচল ছোট শুক্রাণুর মিলনকে বলা হয় কি, ওগ্যামাস। ঠিক আছে, তো এদের হলো ওগ্যামাস। ওকে, শুক্রাণু দ্বিপ্লাজেলা বিশিষ্ট। এদের শুক্রাণু হলো দ্বিপ্লাজেলা, মানে শুক্রাণুতে দুইটা প্লাজেলা আছে, ভালো কথা, প্লাজেলা থাকুক। নিষেকের জন্য জলীয় মাধ্যমের প্রয়োজন, 14-15 সালে আসছে মেডিকেলে, পরীক্ষাতে এইভাবে আসছিল, নিচের কোথায় জলীয় বা নিচের কোনটা নিষেকের জন্য জল প্রয়োজন, পানি প্রয়োজন, জলীয় মাধ্যম প্রয়োজন, তাহলে বায়োপ্রাইটার জন্য কি দরকার, জলীয় মাধ্যম প্রয়োজন। এদের যে ভ্রূণটা তৈরি হয় বহুকোষী, ভ্রূণ স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে থাকে, ভালো কথা, স্ত্রী জননাঙ্গ, দ্যাট মিনস আর্কিগোনিয়ামের অভ্যন্তরে তোমার ভ্রূণটা থাকবে। তারপরে বলছে স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর পূর্ণ বা আংশিক নির্ভরশীল। স্পোরোফাইট মানে কি, স্পোরোফাইট মানে হলো টু ম্যান ডিপ্লয়েড দশা, কি দশা, গ্যামেটোফাইট মানে হলো হ্যাপ্লয়েড দশা, আর স্পোরোফাইট হলো ডিপ্লয়েড দশা। বলছে ডিপ্লয়েড দশা হ্যাপ্লয়েডের উপর সম্পূর্ণ বা আংশিকভাবে নির্ভর করে। কিভাবে নির্ভর করে সেটা আমরা যখন জনন প্রক্রিয়া পড়াবো সেখানে দেখাবো। এখানে জাস্ট এক চাপা পয়েন্টগুলো লিখে দিচ্ছি, তুমি শুধু শুনতে থাকো। ওকে, আর এগুলো ডিটেলস তোমার সামনে গেলে পাবা। তো সর্বদা গ্যামেটোফাইটের সাথে সংযুক্ত থাকে। আচ্ছা, এরপরে বলছে উৎপন্ন স্পর একই আকৃতি, অর্থাৎ হোমোস্পোরাস হয়। কি হয়, হোমোস্পোরাস। আমরা যখন টেরিডোফাইটা পড়াবো, টেরিডোফাইটাতে কিন্তু আবার হোমো হইতে পারে, হেটারোস্পোরাস হইতে পারে। দ্যাট মিনস স্ত্রী রেণু এবং পুং রেণু বা স্পরগুলা, হ্যাঁ এগুলো কি হবে, একই রকম হবে, এই জন্য হোমো। তাহলে এটা কিন্তু মাথায় রেখো, টেরিডোফাইটারগুলো কেমন হবে, হোমো হইতে পারে। হ্যাঁ, আমরা অনেকগুলো পার্থক্য আছে, আমি যদিও বলবো একটু পরে। জীবনচক্রে গ্যামেটোফাইট প্রধান থাকে, তাহলে আমরা একটু আগে বলছিলাম এদেরকে গ্যামেটোফাইটিক উদ্ভিদ বলা হয়। গ্যামেটোফাইটিক বলার কারণ কি, মানে হলো এদের হলো হ্যাপ্লয়েড। এখানে এই কথাটাই আবার বলছে, এদের হলো গ্যামেটোফাইট প্রধান, স্পোরোফাইট হলো কি। তুমি যদি আমাদের কথা চিন্তা করো, আমাদের দেহের মধ্যে কোন স্টেজটা বেশি থাকে, যখন আমরা জন্মগ্রহণ করতে মানে জনন কোষ, আমরা দ্যাট মিনস আমাদের যখন শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় তখন শুধু মিউসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড হলো। এরপরে যে আমাদের জাইগোটটা তৈরি হলো, এরপর থেকে তো সারা জীবন কোনটাই চলে, মাইটোসিস, দ্যাট মিনস কি স্পোরোফাইটিক। ঠিক আছে, তা আমাদের ক্ষেত্রে কোনটা বেশি মেন, ডিপ্লয়েড দশা মেন। ওদের হলো আবার হ্যাপ্লয়েডটা মেন, ডিপ্লয়েডটা হলো কি গৌণ দশা। কথা কি ক্লিয়ার? তারপরে আসো, এদের যে স্পরগুলা যখন মাটিতে পড়বে তখন থ্যালাস গঠন করে। কি গঠন করে, মানে অঙ্কুর উদ্গম হয়ে একটা থ্যালাসের মতন তৈরি করে। ঠিক আছে, বা প্রোটোনেমা উৎপন্ন করে। থ্যালাসের আরেক নাম প্রোটোনেমা। ঠিক আছে, আচ্ছা গেল। আমরা যদি টেরিডোফাইটাতে আসি, আর বায়োপ্রাইটার মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। যেমন এদের দেওয়া গ্যামেটোফাইটিক, টেরিডোফাইট হলো আবার স্পোরোফাইটিক।
কথা কি বুঝতে পারছি? এদের যেমন হোমোস্পোরাস, ওদের হলো হেটারোস্পোরাস। এদের অভাস্কুলার, ওদের ভাস্কুলার। এরা থ্যালয়েড, ওরা থ্যালয়েড নয়। বুঝতে পারছি? তাহলে বায়োফাইটার সাথে টেরিডোফাইটার কিছু পার্থক্য আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি এখানে প্রত্যেকটা পয়েন্ট পড়ালাম। তোমরা যদি দুইবার রিডিং দাও, আশা করি এটা তো মুখস্থ করে কিচ্ছু নাই, ঠিক আছে? তোমরা এমনি বুঝে যাবা। তো আমরা আসি, ব্রায়োফাইটা নামটা এসেছে দুইটা গ্রিক শব্দ, ব্রায়ন অর্থ মস এবং ফাইটন অর্থ হলো উদ্ভিদ, অর্থাৎ মস উদ্ভিদ এইখান থেকে আসলো আর কি। তো বায়োফাইটাকে তিনটা শ্রেণীতে বিন্যস্ত করা হয়। কয়টা শ্রেণী? তিনটা। পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট আসবে, নিচের কোনটি বায়োফাইটার শ্রেণী নয়, ঠিক আছে? আমরা এরকম কয়টা শ্রেণীতে কয়টা বিভাগে বিভক্ত করা হয় কোথায় জানি পড়ছিলাম, অ্যাসকোমাইকয়েটা, জাইগোমাইকয়েটা, ব্যাসিডিওমাইকয়েটা আছে না, পড়ছো না তোমরা? ছত্রাকে পড়ছিলা, 5টা বিভাগে বিভক্ত করা হয়। তো ঠিক একই রকম এদের করো তিনটা শ্রেণীতে। কথাকে বোঝা যাচ্ছে? তিনটা শ্রেণীতে বিভক্ত করা হলো। একটা হলো হ্যাপাটিসি বা হ্যাপাটিকি, এটা হলো লিভারের মতন দেখতে আকৃতি, অ্যান্থোসিডিটি, ঠিক আছে, এবং মাসাই। মোট হলো তিনটা শ্রেণীতে তাদেরকে বিভক্ত করা হলো। আচ্ছা গেল। এখন আসি বায়োফাইটার কিছু আদি বৈশিষ্ট্য বলো। বায়োফাইটাকে আমরা কেন ছোট লোক বলছি বা কেন এর আমরা বলতেছি সে এটা নিম্ন শ্রেণীর, তার পিছনে কি কি রিজন থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলছে সে উভয়চর। আচ্ছা ভালো কথা, উভয়চর। হ্যাঁ না, বহুকুশি তো ভালো বৈশিষ্ট্য। হ্যাঁ, ভাস্কুলার টিস্যু নাই। কিরে ভাই, শৈবালেরও নাই, ছত্রাকও নাই, তুই কি শৈবাল ছত্রাক হইতে থাস নাকি? হ্যাঁ, তাহলে আর কি? তারপর হলো কি থ্যালয়েড। কিরে, তোর মূল কাণ্ডা পাতা এখনো ভালোভাবে তৈরি হলো না, ঠিক আছে? তারপর তুই হলো গ্যামেটোফাইটিক, তুই মানুষ হবে, তুই ডিপ্লয়েড, তুই কি হইলি? তুই এখন হলো কি স্পোরোফাইটিক না হয়ে তুই গ্যামেটোফাইটিক অবস্থায় আসছ। কি তোর আর্কিগোনিয়াম, অ্যান্থিরেডিয়াম নিয়ে বসে আছে, এগুলো হলো নিম্ন শ্রেণীর অবস্থা। তাহলে এই কথাগুলোই বলছে। দেখো, বায়োফাইটার আদি বৈশিষ্ট্য, ঠিক আছে? তাহলে উদ্ভিদ হ্যাপ্লয়েড, এটা আমরা মানতে পারি না কোনোভাবেই। অধিকাংশই থ্যালয়েড, দূর, এদের মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায় না, ভাস্কুলার টিস্যু নেই, হোমোস্পোরাস, এই কথাগুলোই হলো তার আদি বৈশিষ্ট্য। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো ব্যাপারটা? এখন আদি বৈশিষ্ট্য থাকার পরেও তার মধ্যে আবার দুই একটা উন্নত বৈশিষ্ট্যও আছে। হোমোস্পোরাস, একটু আগে যে বললাম, স্পরগুলো সম আকৃতির। স্ত্রী এবং পুরুষের যে স্পরগুলো তৈরি হবে, এদের স্ত্রী আর হলো পুরুষ সদস্যের যে স্পর তৈরি হবে, স্পর দুইটা কি আকৃতির হবে? সম আকৃতির। এই জন্য এদেরকে হোমোস্পোরাস বলা হয়। হোমো মানে সমান। এখন আসি উন্নত কি কি বৈশিষ্ট্য বলছে। অ্যান্থোসেরাস উদ্ভিদের ক্যাপসিউলের মধ্যে কলুমেলা বা স্টোমাটা যুক্ত এপিডার্মিস থাকে। হাই হাই রে, কি বললো? স্টোমাটা যুক্ত এপিডার্মিস, এই কথার মানে কি? এই কথার মানে কি জানো তোমরা? স্টোমাটা শব্দের অর্থ জানো? পত্ররন্ধ্র। তোমরা না পত্ররন্ধ্রের কথা পড়ছিলাম? তাহলে স্টোমাটা যুক্ত এপিডার্মিস, এপিডার্মিস শব্দের অর্থ ত্বক। তার মানে এদের পাতার ত্বকের মধ্যে পত্ররন্ধ্র আছে। পত্ররন্ধ্র থাকাটা কার বৈশিষ্ট্য? এটা উন্নত বৈশিষ্ট্য। পত্ররন্ধ্র দিয়ে কি করা হয় মনে আছে তোমাদের? হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করা হয়, অক্সিজেন ত্যাগ করা হয়, আর কি করা হয় এখানে? হ্যাঁ, আর কি কি হয় বলো? প্রস্বদন হয়। খুব সুন্দর কথা বলছে। আরেকজন বলছে সালা সংশ্লেষণ হয়, আরেকজন কি বলবা, কিছু বলবা? আরেকটা হয় শ্বসন হয়। অর্থাৎ তিনটা প্রক্রিয়া এই ছিদ্র দিয়ে হয়। কয়টা প্রক্রিয়া? প্রস্বদন প্রক্রিয়া, পানি বের হয়। সালে সংশ্লেষণ প্রক্রিয়া, কার্বন ডাই অক্সাইড ঢুকে অক্সিজেন বের হয়। আবার শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড আবার এই দিক দিয়ে বেরও হয়, অক্সিজেন প্রবেশও করে। কথাকে বুঝতে পারছি? এই তিনটা প্রক্রিয়ার সাথে এই পত্ররন্ধ্র জড়িত। এই যে পত্ররন্ধ্র থাকাটা, এটা তার জন্য এটা কি মানে উন্নত বৈশিষ্ট্য, এটা পজিটিভ পয়েন্ট, ঠিক আছে? ক্যাপসুল অবস্থা, ক্যাপসুল মানে তার আবরণ আর কি। ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যুর অবস্থান, এগুলো। তারপরে আসে কি ভাজক টিস্যু আছে, এর বিভাজন ক্ষমতা বেশি। কলুমেলাও ওই যে এপিডার্মিস আছে না, এপিডার্মিস, এপিডার্মিসের মধ্যে কিছু উপাঙ্গ থাকে, যেমন রোম থাকে, ট্রাইকোম থাকে, কোলেটার্স থাকে, এগুলো হলো উপাঙ্গ। তুমি যদি চিন্তা করে দেখো, তোমার স্কিনের মধ্যে কি থাকে? স্কিন থেকে এখানে নখ আছে, তোমার চুল আছে, স্কিনের বাইরে তার রোম আছে, এরকম ত্বকের বাইরে অনেকগুলো জিনিস আছে, তার মধ্যে একটা আছে কলুমেলা আছে, ঠিক আছে? তারপরে আসো উন্নত বৈশিষ্ট্য গেল। তোমার জাস্ট এই কথাগুলো মনে রাখলে চলবে, এই এপিডার্মিস আছে এটা জানলেই চলবে তোমার। আচ্ছা, বায়োপ্রাইটার উভয়চর বৈশিষ্ট্য। এই বায়োপ্রাইটাকে উভয়চর বলা হয় কেন? এটা খ মার্কের জন্য আসবে, বুঝতে পারছো?
এরা কেন এরা বলবে, তাহলে আমরা বলতে পারবো কি এদের অনেক সদস্য আর্দ্র স্থলজ পরিবেশে জন্মায়, যেখানে আর্দ্র থাকে, মানে ভিজা ভিজা স্যাঁতস্যাঁতে জায়গা থাকে, কিন্তু পানির সাহায্য ছাড়া জনন বৃদ্ধি এবং বিকাশ ঘটে না, তাই এরা কি উভয়চর। বলবো যদি পানি না থাকে তাই এরা কি করতে পারবে না, জনন কিছুই করতে পারতেছে না। স্থলজ পরিবেশে জন্মালেও এদের জীবন চক্র একটা বিশেষ ধাপ পানির উপর নির্ভরশীল, অর্থাৎ এদের যৌন জননের জন্য পানির উপস্থিতি একান্ত প্রয়োজন। ঠিক আছে, মানে ব্যাপারটা হলো ওই ডিম্বাণু যখন নিঃসরণ হবে, শুক্রাণুটা ডিম্বাণুর কাছে যাবে এটা পানিতে সাঁতার কেটে কেটে, বুঝতে পারছো? আর শুক্রাণুর মধ্যে কি আছে, ডি প্লাজেলা আছে না, প্লাজেলা থাকলে তো চলাচল করতে পারে। ঠিক আছে, এই যে জীবন চক্র সম্পন্ন করার জন্য এদের শুক্রাণু পানিতে সাঁতার কেটে ডিম্বাণুর নিকটে উপস্থিত হয়, পানির উপস্থিতিতে নিষেক্রিয়া সম্পন্ন হয়। তাইলে পানি কেন দরকার বলো তো, এই যে সিনা বলো, পানি দরকার হয় কেন? এদের নাম কি, আইডির নাম কি জানো? তো মেসেজ দেয় যে সিনা না কি জানো আইডি? ও আচ্ছা, এই জন্যই বললাম আর কি। আচ্ছা, নাম ভুলে গেছে, এখন আইডি নাম মনে আছে। আচ্ছা, হ্যাঁ বলো বলো, তার রিকোয়েস্টেই অধ্যায় পড়ানো হচ্ছে। হ্যাঁ বলো, তোমার জন্যই তো এই অধ্যায় পড়ানো হচ্ছে। বলো তাহলে কেন পানি দরকার হয়, বলবা তো তার নিষেক্রিয়া সম্পূর্ণ করার জন্য। হ্যাঁ, পানি দরকার হচ্ছে। পানি না থাকলে শুক্রাণু ডিম্বাণু কোথাও আসতে পারবে না। ওকে, ঠিক আছে। এরা জলজ উদ্ভিদের ন্যায় পানি শোষণ করে দেয়, জলজ উদ্ভিদের ন্যায় বায়ুরন্ধ্র থাকে। তার আর একটা পয়েন্ট, বায়ুরন্ধ্র, কোনো কোনো বায়ু প্যাটার্ন নাকি যারা বেশি পানিতে থাকে তাদের বায়ুরন্ধ্র নাম কানাটা রন্ধ্র আছে, যেটা যে বাতাস নিঃসরণ হয় বা প্রবাহিত হতে পারে, এটাকে উভয়চর উদ্ভিদ বলা হয়। গেল। তা আসলে আমরা এতক্ষণ যে পড়লাম বায়োপ্রাইটা, এখন বায়োপ্রাইটার কোনো স্পেসিফিক উদাহরণ কিন্তু আমরা দেইনি। এখন একটা স্পেসিফিক উদাহরণ, তার নাম হলো রিক্সিয়া। রিক্সিয়া সম্পর্কে আসবো। আচ্ছা আসো, তোমাদেরকে বায়োলজি প্র্যাকটিক্যাল এটা দেখাবে, ঠিক আছে? এটা লং সিলেবাসে তোমাদের এখন দেখাবে এটা। তো রিক্সিয়ার ক্ষেত্রে কয়েকটা বৈশিষ্ট্য তোমরা বলো, পারবা? কেন পারবা না? রিক্সিয়া কার অন্তর্গত? হ্যাঁ, এতক্ষণ যা পড়াইলাম বায়োপ্রাইটার বৈশিষ্ট্য পড়াইলাম না, এখন আমি বললাম রিক্সি হলো বায়োপ্রাইটা, তাহলে আর কি আছে? আমি এতক্ষণ পড়াইলাম হলো সব মানুষের বৈশিষ্ট্য, চোখ দুইটা, কান দুইটা, নাক একটা, নাকা ছিদ্র দুইটা। এখন আমি আচ্ছা বললাম যে আচ্ছা বলো তো নরসিংহের কিছু বৈশিষ্ট্য বলো তো। বলবো যে স্যার নরসিংহ তো একটা মানুষ, তার মানে তার চোখ আছে দুইটা, তার কান আছে দুইটা, কথা শেষ। তাহলে তুমি এখন বলবা রিক্সিয়ার একটা বৈশিষ্ট্য বলতে বলছি, বলবো যে ভাই রিক্সিয়া যেহেতু হলো বায়োপ্রাইটার অন্তর্ভুক্ত, তার মানে তা সেটা হলো থ্যালয়েড। তাহলে এখন যা যা পড়ালাম এগুলোই আবার রিপিট হবে। এখন দেখো তো রিক্সিয়া, এই এই কোশ্চেনটাও সবাই অনেক ভুল করবে। রিক্সিয়াটা কোথায়, এটা কি শৈবাল, ছত্রাক, বায়োপ্রাইটার না টেরিডোফাইটা? তাহলে এটাও মাথায় জানতে হবে। টেরিস, টেরিস আছে না, টেরিস হলো টেরিডোফাইটা, বুঝতে পারছো? টেরিস টাও আবার টেরিডোফাইটা মাথায় রাখবা, আর রিক্সি হলো বায়োপ্রাইটা। ওকে, আচ্ছা। তো বলছে রিক্সি হলো হ্যাপাটাইসিস শ্রেণীর অন্তর্গত একটি গণ। তাহলে হ্যাপাটাইসিস এটা আমাদের লাগবে, কারণ এটা দেখতে লিভার আছে না, লিভারের মতন শেপ। বলছে বাংলাদেশে প্রায় সর্বত্র জন্মে থাকে এবং বর্ষাকালে প্রচুর পরিমাণ পাওয়া যায় এদেরকে, কিন্তু আমরা সাধারণত এদেরকে লক্ষ্য করিও না, চিনিও না। আসলে হ্যাঁ, বর্ষাকালে এরকম পাতার মতন গ্রামের মধ্যে দেখবা, শ্যাওলার মতন, শ্যাওলার উপরে থাকে আর কি, এগুলা ছড়ানো থাকে। ঠিক আছে, দাঁড়াও ছবি দেখাই, ছবি আছে এই যে এরকম এরকম দেখছো, এই যে এরকম দেখছো না তোমরা রিক্সিয়া? আয় আয় কি রে, এগুলো দেখা তো জব জানা নিচে। এটা তো মূল কাণ্ড পাতে বিভক্ত করা যায়, এটা হলো টেরিস, এটা হলো টেরিস, এটা হলো মস। আচ্ছা, তো রিক্সিয়া, এই রিক্সিয়ার ভিতরে কয়টা প্রজাতি আছে? এ কথা নাই, রিক্সিয়ার ভিতরে কয়টা শ্রেণী আছে? না, কয়টা প্রজাতি? 200টা প্রজাতি। এখন এর মধ্যে শুধুমাত্র রিক্সিয়া ফ্লুইটান্স হলো বাসমান জলজ, পরীক্ষাতে খুবই কমন ইম্পর্টেন্ট একটা বোর্ড পরীক্ষার এমসিকিউ। নিচের কোনটা জলজ? জলজ। তো তুমি কেমনে বুঝো জলজ? বুঝার ফ্লুইড, আমরা বলি না ফ্লুইটান্স, ফ্লুইড মানে তরল, ওইখান থেকে চলে আসছে ফ্লুইটান্স, তাহলে রিক্সিয়া ফ্লুইটান্স। আর হ্যাপাটাইটিস শ্রেণীর বায়োপ্রাইটাকে লিভার ওয়াট বলা হয়, বা লিভার ওয়াট কেন বলা হয়? এরা খুবই বেশি ইম্পর্টেন্ট এবং ক নাম্বারে আসে, এরা ক নাম্বারে আসে। লিভার ওয়াট বলতে কি বোঝায়, পরীক্ষাতে আসে। তাহলে আমরা বলবো যে এদের দেহ অর্থাৎ থ্যালাসের আকৃতি মানুষের লিভার বা যকৃতের সাথে মিল সম্পন্ন হয়, এরূপ নামকরণ হয়েছে। ঠিক আছে, লিভার ওয়াট বলতে কি বোঝা বলবো যে বায়োপ্রাইটা
বায়োপ্রাইটার রিক্সিয়া গণের হেপাটাইটিস শ্রেণী যেগুলো আছে তাদেরকে দেখতে কিসের মতো মনে হয়? লিভারের মতো। তো বাংলাদেশে রিক্সিয়ার কয়টা প্রজাতি পাওয়া যায়? 45টা প্রজাতি। এদের মধ্যে রিক্সিয়া বেঙ্গালেনিসিস, রিক্সিয়া ঢাকাইনিসিস, চিটাগংগেনিসিস, ঠিক আছে। তারপর যদি ফরিদপুরে পাওয়া যায়, হ্যাঁ রিক্সিয়া ফরিদপুরেনিসিস, হ্যাঁ এরকম আর কি নাম হয়ে গেল। মানে কোথায় পাওয়া গেছে রিক্সিয়াটাকে ওই অনুযায়ী নাম দিয়ে দিছে, বুঝতে পারছো? এখন যারা আবিষ্কার করছে তারা মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এটা আবিষ্কার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানী যারা, তারা আবিষ্কার করছে। ওরা তার গ্রামের নাম দেন, ঢাকার নাম দিয়ে দিছে, ঠিক আছে। আসো, এটাকে প্রোথেলাস বলা হয়, ঠিক আছে, প্রোথেলাস। এই দেখো এই জিনিসটার দিকে একটা তাকাও, এই শব্দগুলো আমরা একটু পরে পড়াবো। এই চিত্রটার দিকে তাকাও, এই চিত্রটাকে বলা হবে সার্সিনেট বার্নিশেন। আচ্ছা এই চিত্রের দিকে তাকাও, এটা বলা আর্কিগোনিয়াম, প্লাক্স আকৃতির, ঠিক আছে। আর এটা তো প্রোথেলাস, এটা বলে প্রোথেলাস। আচ্ছা আমরা একটু বৈশিষ্ট্য চলে আসি। আসো বৈশিষ্ট্য পড়াই। কার বৈশিষ্ট্য পড়াবো? রিক্সিয়ার। তো রিক্সিয়ার বৈশিষ্ট্য আমি দ্রুত পড়ায় চলে যাচ্ছি। আর থাকা কথা তো বলেই দিলাম, স্যাঁতস্যাঁতে আর্দ্র অঞ্চলে এদেরকে পাওয়া যাবে। বর্ষাকালে প্রচুর পরিমাণ পাওয়া যাবে, কারণ বর্ষাকালে জায়গায় জায়গায় পানি থাকে না, বাড়ি আঙ্গিনা টাঙ্গিনাতে পানি থাকে। তো রিক্সিয়া উদ্ভিদের দেহে গ্যামেটোফাইটিক অর্থাৎ ও থ্যালয়েড। হ্যাঁ ভালো কথা, যেহেতু বায়োপ্রাইটের অন্তর্গত তার মানে থ্যালয়েড হবে, তার মানে তারা গ্যামেটোফাইটিক হবে, এটাই তো স্বাভাবিক। মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়। হ্যাঁ, থ্যালাসটা সবুজ, সাহিত্য চ্যাপ্টা, বিষমপৃষ্ঠ। খুব সুন্দর একটা কথা, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আমি 2016 সালের মেডিকেলের কোশ্চেন এই লাইনটা, ঠিক আছে, যে থ্যালাস সবুজ, সাহিত্য চ্যাপ্টা, বিষমপৃষ্ঠ, এই কথার মানে কি? এদের যে থ্যালাস পাতাটা থাকে না, এই দেখো এই যে থ্যালাসটা, তুমি যদি চিন্তা করো এই পাতাটা মনে করো এরকম করে করে থাকবে, ঠিক আছে, এরকম করে করে থাকবে। তাহলে এই যে খাসগুলো দেখা যাচ্ছে, এই খাসগুলোকে বলা হবে দ্যাগ্র শাখা। কি? খাস কাটা বা দ্যাগ্র শাখা। আর উপরে যে পৃষ্ঠটা এটা কিন্তু বিষম পৃষ্ঠ, মানে দুই পৃষ্ঠ সমান নয়। আম পাতা যদি তুমি চিন্তা করে দেখো, উপরে একটা পৃষ্ঠ নিচে একটা পৃষ্ঠ, যেই পাতার পৃষ্ঠ সমান তাকে বলা হবে সমপৃষ্ঠীয়, আর দুই রকম যদি পৃষ্ঠ হয় তাকে বলা হবে বিষম পৃষ্ঠীয়, ঠিক আছে। তাহলে এদের থ্যালাসটা সবুজ, একটু আগে দেখছিলাম সবুজ কালারের। সাহিত্য মানে কি? ছড়ানো অবস্থায় আছে। তারপরে চ্যাপ্টা করে, এরপরে বিষম পৃষ্ঠ এবং দ্যাগ্র, এই যে পরের লাইনে লেখা আছে দ্যাগ্র শাখা বিশিষ্ট, কি ঠিক আছে, সমান না, দুইটা পৃষ্ঠ সমান না, ঠিক আছে। দ্যাগ্র শাখা বিশিষ্ট এবং প্রতিটি শাখার মাথায় খাদযুক্ত, দেখছিলাম কিনা আমরা, খাদযুক্ত দেখলাম না। দ্যাগ্র শাখা আঁকা বাঁকা করে করে শাখাগুলা। থ্যালাসের নিম্ন পৃষ্ঠে দুই প্রকার, এককোষী মসৃণ এবং অমসৃণ রাইজয়েড এবং বহুকোষী স্কেল বা স্কেল থাকে। তাহলে এখানে কতগুলো শব্দ একটু খেয়াল করো। থ্যালাসের নিম্ন পৃষ্ঠে, উপরে পৃষ্ঠ না, নিচের দিকে কি লাগানো থাকে? এককোষী মসৃণ ও অমসৃণ রাইজয়েড লাগানো থাকে। কাজ কি? শোষণ করা। মাটি থেকে খাবার নিতে হবে না, সে পানি টানি শোষণ করতে হবে না। আচ্ছা, এবং বহুকোষী স্কেল থাকতে পারে। স্পোরোফাইটিক দশা সরল, হ্যাঁ বলছিলাম তো, ওদের ডিপ্লয়েড দশাটা থাকে কম, গ্যামেটোফাইটিক দশাটা থাকে বেশি। আচ্ছা, এদের অভ্যন্তরীণ টিস্যু উপরের পৃষ্ঠের দিকে দণ্ডাকার। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু এখান থেকে দেখাই। এদের স্ট্রাকচার, এই যে এখানে কিছু জিনিস লেখা আছে দেখো, দ্যাগ্র শাখা, খাঁজ আছে, ঠিক আছে। এই পুরোটাকে আমরা একসাথে থ্যালাস বলি। হ্যাঁ, আচ্ছা, ঠান্ডা লাগতেছে, তাহলে ফ্যানটা বন্ধ করে দাও, আমি করে দিচ্ছি। আচ্ছা আসো আসো, শেষ করতে হবে। কই গেল রে? এটা গেল অভ্যন্তরীণ টিস্যু উপরের পৃষ্ঠের দিকে তো। আচ্ছা, এদের উপরে, আচ্ছা আমার একটা কথা বোঝাও তো, উপরের দিকে থাকে যে পৃষ্ঠটা, ওই পৃষ্ঠের কাজ কি তাইলে? তার কাজ হবে তো সালোক সংশ্লেষণ করা। আর নিচের পৃষ্ঠের কাজ কি? রাইজয়েড গুলো ধারণ করা। তা দিয়া মূল থেকে কি করবে, মানে মাটি থেকে কি করবে? পানি টানি শোষণ করবে। তো এই কথাটাই বলছে যে উপরের দিকে দণ্ডাকার কিছু অঞ্চল থাকে, সেটাকে ফটোসিনথেটিক অঞ্চল বলা হয়।
ফটোসিনথেটিক অঞ্চল মানে কি, যে অঞ্চলের কাজ হলো কি, আর নিচের পৃষ্ঠের দিকে থাকে কি, মানে কি ওইটা থেকে জমা রাখতেছে নিচে। তুমি যদি এই চিত্রটাকে একটু দেখাই সুন্দর করে, তুমি তাহলে এখানে তাকাও, এই দেখো এইদিকে তাকে একটা অভ্যন্তরীণ চিত্র আমরা দেখাচ্ছি। তাহলে তুমি দেখো প্রস্থচ্ছেদ আমরা এটা কাটলাম, কাটার পরে তুমি দেখো এই একটা অঞ্চল দেখা যাচ্ছে কিনা। তো এই অঞ্চলটা কি নলাকার কিনা, দণ্ডাকার কিনা, এবং এর প্রত্যেকটা মাঝখানে কি আছে, একটা রন্ধ্র আছে। এই রন্ধ্রগুলোর নাম হলো বায়ু রন্ধ্র। রন্ধ্রের নাম কি, বায়ু প্রবাহিত হয়, ঠিক আছে। এবং এই অঞ্চলটার মধ্যে কি থাকে, ফটোসিনথেটিক অঞ্চল। কি অঞ্চল, এই যে ফটোসিনথেটিক অঞ্চল, এই অঞ্চলগুলো কি ফটোসিনথেটিক। এরপরে যে মাঝখানে এই অঞ্চলটা, এটার নাম হলো কর্টেক্স। এটা হলো সঞ্চয়ী অঞ্চল, এটার নাম কি, কর্টেক্স। এরপরে তোমার হলো এই যে স্কেল থাকতে পারে, রাইজয়েড আছে, ঠিক আছে, মসৃণ আছে, অমসৃণ, দুই রকমের আছে। ওকে, তাহলে অঞ্চল কয়টা এখানে, মেইনলি আমি তো দেখি তিনটার মতন ধরা যাচ্ছে, ফটোসিনথেটিক অঞ্চল, সঞ্চয়ী অঞ্চল, আর হলো নিম্নত্বক বলতে পারি আমরা এটাকে। নিম্নত্বকের মধ্যে আবার কি কি থাকে, রাইজয়েড থাকে, আরটা কি থাকে, স্কেল থাকে। এতে কবি তুমি কি বুঝতেছ, আমাকে বলো এই তিনটা অঞ্চলের মধ্যে ফটোসিনথেটিক অঞ্চল। হ্যাঁ, এটা সিকিউতে স্ট্রাকচার আসবে, হ্যাঁ আঁকতে হবে সহজ চিত্র। ওকে, আমরা আগে আসো বৈশিষ্ট্য পড়াই ফেলি, তারপর ওইখানে যাচ্ছি। পড়া তোমরা কি বুঝতে পারতেছো তো, কোনো কঠিন মাথায় চাপ যাচ্ছে নাকি, লাইন বাই লাইন বুঝাই দিচ্ছি প্রতিটা শব্দ। স্থির জননাঙ্গকে আর কি গণিয়াম বলা হয়, পুংজনকে অ্যান্থ্রেডিয়াম বলা হয়, স্পোরোফাইট, হোমোস্পোরাস, হ্যাঁ জানি এগুলা, দেখতে প্লাক্সের মতন, অ্যান্থ্রেডিয়াম দেখতে নাশপাতির মতন, হ্যাঁ জানি আমরা। আমরা এখন বাহ্যিক গঠনে আসি, বাহ্যিক গঠনে একটু চলে আসি, আসো। তো বাহ্যিক গঠন অলরেডি আমরা, তাহলে আমরা কি কি দেখছি বলো, তাহলে রিক্সিয়ার বৈশিষ্ট্য পড়া শেষ, এখন আসি রিক্সিয়ার বাহ্যিক গঠন। ওইটাও অলরেডি তোমরা কিছু না কিছু জানো। তো প্রথমে বললাম এটা হলো গ্যামেটোফাইটিক উদ্ভিদ। কি রে ভাই, আর কয় হাজারবার লিখবি, মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, কি রে ভাই, এটাও অলরেডি 3বার পড়া হইলো। তার মানে তোমাদের কি বাসায় পড়া লাগতেছে, এটা এখানে মুখস্থ হয়ে গেছে। থ্যালাসটা সবুজ, সাহিত্য বিষম পৃষ্ঠ, কি রে থ্যালাসটা দেখ রসাকা, আয় হাই, সবই আমরা পড়ানো হয়ে গেল। সাধারণত কতগুলো রিক্সিয়া থ্যালাস একত্রে গোলাপের পাপড়ির মতো, হ্যাঁ, চক্রাকারে অবস্থান করে, এখানে রোজেট বলা হয়। রোজেট দশা আমরা কোথায় শুনছিলাম, ম্যালেরিয়ার মধ্যে আমরা রোজেট দশা পড়ছিলাম, ঠিক আছে। ম্যালেরিয়ার রোজেট, এটা তো লোহিত রক্তনিকাতে যে দশাটা হয় না, ইরিথ্রোসাইটিক পর্যায়ে এটা হয়, রোজেট দশা দেখা যায়, হ্যাঁ। আচ্ছা, থ্যালাসের উপরে পৃষ্ঠ লম্বালম্বী মধ্যশিরা, এই যে চিকন চিকন দাগগুলো দেখা যাচ্ছে, এদেরকে মধ্যশিরা বলা হয়। আম পাতা তুমি যদি চিন্তা করে দেখো, একটা পাতার মাঝখানে এরকম চিকন করে একটা দাগ থাকে কিনা, এরকম থাকে কিনা, এগুলোর নাম হচ্ছে মধ্যশিরা, ঠিক আছে। তুমি যদি এটা চিন্তা করে দেখো, শিরা বরাবর লম্বা খাজ থাকে। থ্যালাসের প্রতিটি শাখা শীর্ষে একটি করে খাজ আছে, প্রত্যেকটা সামনে একটা করে কি আছে, খাজ আছে, প্রত্যেকটা সামনে একটা করে খাজ আছে। এই খাজটাকে বলাবো অগ্রস্থ বা এপিকেল। এপিকেল শব্দ অর্থ মানে কি, শীর্ষ, শীর্ষস্থ। এপিকেল, এপিকেল ভাজক টিস্যু আমরা পড়াবো, ঠিক আছে। এপিকেল নচ, নচ মানে হলো এরকম, খাজকে ইংলিশে বলা হবে নচ। আমরা যখন কঙ্কাল অধ্যায় পড়াবো, আমাদের হাড্ডির অনেক জায়গাতে এরকম নচ আছে, আমাদেরকে হাড্ডি নিয়ে এসে পড়াবো, ঠিক আছে। থ্যালাসের নিচের পৃষ্ঠের দিকে বহুকোষী স্কেল বা এক কোষের রাইজয়েড থাকে, একটু আগে ছবিটা দেখাই আসলাম। থ্যালাসের নিচের দিকে থাকে কি, রাইজয়েড। রাইজয়েড মসৃণ হতে পারে, অমসৃণ হতে পারে, ভালো কথা। থ্যালাসটি মাটির সাথে আটকে রাখাই হলো কার কাজ, রাইজয়েডের কাজ। সিম্পল বিষয় বুঝেই যাচ্ছে। আচ্ছা, এবং মাটি থেকে কি করতেছে, নিচ্ছে। রিক্সিয়ার স্পোরোফাইট সর্বাপেক্ষা সরল, হ্যাঁ বলছিলাম, এটা ডিপ্লয়েড দশাটা খুবই সরল এবং সম্পূর্ণরূপে কার উপরে, গ্যামেটোফাইট, হ্যাপ্লয়েডের উপর নির্ভরশীল। স্পোরোফাইট শুধুমাত্র গোলাকার ক্যাপসিউলে গঠিত। ক্যাপসিউল মানে কি, এটা আবরণ আর কি, ঠিক আছে। ক্যাপসিউল দ্বারা গঠিত, যা থ্যালাসে নিমজ্জিত থাকে। এখন আসো রিক্সের অভ্যন্তরীণ গঠন। এই দেখো অভ্যন্তরীণ গঠন পড়লে আজকে শেষ আমাদের। তো অভ্যন্তরীণ গঠন কি কি, না ওরকম প্রোটিনের আবরণ না, জাস্ট এমনি একটা আবরণের মতো। এখানে ডিটেলস আর লেখা নেই যদিও, আবরণটা কি দ্বারা তৈরি বা কি, ঠিক আছে। এই জন্য রিক্সিয়ার অভ্যন্তরীণ গঠনে আসি। তো অলরেডি অভ্যন্তরীণ গঠন আমাদের বলা হয়ে গেছে একবার, 3টা অঞ্চল সাধারণত থাকে, হ্যাঁ। তাহলে 1 নম্বর অঞ্চল কি থাকবে, তো ফটোসিনথেটিক অঞ্চলে ক্লোরোপ্লাস্ট আমরা কি থাকবে, এটা কি আমাদেরকে বলা লাগে নাকি? ফটোসিনথেসিস যেহেতু করতেছে, তার মানে বোঝা যাচ্ছে ওখানে ক্লোরোপ্লাস্ট অনেক থাকবে। তাহলে উপরের দিকে ক্লোরোপ্লাস্ট যুক্ত ফটোসিনথেটিক অঞ্চল,
নিচের দিকে মাঝখানে বর্ণহীন কটেক্স যে অঞ্চলটাকে বলছি আমরা, সঞ্চয়ী অঞ্চল জমা থাকবে, কটেক্সের কাজ হলো জমা রাখা। আর একদম নিচের দিকে নিম্ন ত্বক, ওই ত্বকের থেকে তৈরি হবে রাইজেইড আর কি স্কেল তৈরি হবে। সুন্দর হিসাব। তো আমরা একটু সুন্দর মতো চলে আসি। তাহলে চিত্রটা আসলে পরীক্ষাতে আসলে খুব সহজ একটা চিত্র, এর থেকে সহজ চিত্রটা হইতে পারে না। ঠিক আছে, কোনো সময় লাগবে না, কি বলো? এরকম একটা দিবা, তারপরে এরকম এরকম করে গোল গোল করে আঁকতে থাকবা, এরকম করে গোল শুধু দিতে থাকবা। ঠিক আছে, এরকম গোল দিবা। ঠিক আছে, এরপরে এখানে একটু এরকম করে ষড়ভুজের কিছু কোস্টস দিবা, এরকম করে দিবা। ঠিক আছে, এই ব্যঞ্জনের মতো কিছু আঁকে দিবা। ঠিক আছে, আঁকার পরে একটু পোটা পোটা দিয়ে দিবা, এরপরে নলাকার কিছু কোষ দিয়ে দিবা, এরকম করে আঁকে দিবা। শোনো, উপরে এখানে দেখা যাচ্ছে কি, দেখো এই যে তাদের প্লাস আকৃতি, দেখো এটার নাম হলো স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়ামের ভিতরে থাকে হলো ডিম্বাণু, কি থাকে? ডিম্বাণু। আচ্ছা, আমরা এখানে আসতেছি, সিরিয়ালে পড়ে আসি। তো বলছে ফটোসিনথেসিস, তাহলে অঞ্চল হলো তিনটা। উপরের দিকে থাকে হলো কি ফটোসিনথেসিস অঞ্চল। ওকে, আমরা আসি। বলছে থ্যালাসের উপরের দিকে ক্লোরোপ্লাস্টযুক্ত খাড়া কোষের সারি নিয়ে এই অঞ্চল গঠিত। হ্যাঁ, দেখছি আমরা খাড়া একসারি কোষ দ্বারা গঠিত এই অঞ্চলটা। তো বলছে এই অঞ্চলে ফটোসিনথেসিস হয় এবং খাদ্য তৈরি হয়, সেটাও আমরা বলছি। এই সারিগুলোকে আত্তীকরণ সূত্র বা আত্তীকরণ বা অ্যাসিমিলেটরি ফিলামেন্ট বলা হয়। ঠিক আছে, তো এইসব আত্তীকরণ সূত্র মধ্যবর্তী সরু এবং লম্বা নালীর ন্যায় এখানে থাকে গেল বায়ু প্রকোষ্ঠ। এই যে প্রত্যেকটা নালী, প্রত্যেকটার মাঝখানে কি থাকে? বায়ু প্রকোষ্ঠ। কি থাকে? এটা না, মাঝখানেটা বাদ দিয়া, প্রত্যেকটার মাঝখানে থাকে বায়ু প্রকোষ্ঠ। এরপর আমাদের কি বলছে এখানে? বায়ুছিদ্র থাকে বলছি আমরা। বলছে আত্তীকরণ সূত্রে বাইরের কোষগুলো কিছুটা বড় এবং ক্লোরোপ্লাস্ট বিহীন থাকে। বর্ণহীন এই কোষগুলো থ্যালাসের উপরিভাগে একটি উদ্যোতক গঠন করে এবং বর্ণহীন একসারি কোষ দ্বারা থ্যালাসের উদ্যোতক। এখানে যা বলছে একটু দেখে নিই আমরা। এই কোষগুলোর ভিতরে কি থাকে না? ওরকম ক্লোরোপ্লাস্ট নাকি তেমন একটা থাকে না। ও সরি, এটা না, এই উপরে সাদাটা, এই দেখো সাদাটা আছে না, উপরে একসারি কোষ যেটা হলো বর্ণহীন, যেটা হলো ফটোসিনথেসিসের সাথে সম্পর্ক নাই, কারণ এখানে ক্লোরোপ্লাস্ট নেই। এই যে প্রত্যেকটা মাথার মধ্যে একটা করে কোষ আছে, দেখা যাচ্ছে। কিন্তু এই ভিতরে এবার যা আছে এখান থেকে শুরু করে তুমি যদি এইখান পর্যন্ত এগুলো সবগুলোর মধ্যেই দেখো তুমি ক্লোরোপ্লাস্ট আছে, দেখা যাচ্ছে। তাহলে এগুলো হলো ক্লোরোপ্লাস্ট যুক্ত। আর উপরে আরেকটা সারি আছে যেটাতে ক্লোরোপ্লাস্ট বিহীন বর্ণহীন, ওটা হলো উদ্যোতক তৈরি করে। কি তৈরি করে? উদ্যোতক তৈরি করে। আচ্ছা, এরপর আসে সঞ্চয়ী অঞ্চল। তো বলছো থ্যালাসের ফটোসিনথেটিক অঞ্চলের নিচে, এই অঞ্চলের নিচে কয়েক সারি বর্ণহীন প্যারেনকাইমা কি কোষ দ্বারা গঠিত? আমরা বলছিলাম এদের হলো কি দ্বারা গঠিত? এরা হলো প্যারেনকাইমা। আমরা যখন টিস্যুতন্ত্র অধ্যায় পড়াবো 8 নম্বর অধ্যায়, সেখানেও তোমরা এইগুলো সম্পর্কে আরো ডিটেলসে জানতে পারবা। মূলের গঠন, কাণ্ডের গঠন, স্ট্রাকচারটা আরো জানতে পারবা। আপাতত শুধু শুনে রাখো। তাহলে এই অঞ্চলটা শুধু একাধিক সারি বিশিষ্ট প্যারেনকাইমা দ্বারা গঠিত। এখানে থাকবে কি? প্রচুর পরিমাণে স্টার্চ জমা থাকবে। হ্যাঁ, উদ্ভিদের কাজ কি? স্টার্চ জমা রাখে, এটা তো স্বাভাবিক। উদ্ভিদ কি জমা রাখে? স্টার্চ জমা রাখে না? ওকে। এরপর আসে নিম্নত্বক। নিম্নত্বকের মধ্যে কি থাকবে? একসারি কোষ দ্বারা নিম্নত্বক গঠিত। নিম্নত্বকের মধ্যে কি থাকবে? বহুকোষী, বহু এককোষী রাইজয়েড ও বহুকোষী স্কেল থাকবে। রাইজয়েড কয় রকমের? 2 রকমের, মসৃণ এবং অমসৃণ। তাহলে স্ট্রাকচার আমাদের শেষ। আমাদের এরপরে হলো জনন। আমরা জননের মধ্যে আজকে শুধু অঙ্গদ জনন নিয়ে বলবো। যৌন জনন আগামীকালকে পড়ো। কি রে, শেষ। তাহলে বায়োপ্রাটা শেষ করে দিই। বায়োপ্রাটা একটু করে তো। ওকে, তাহলে বায়োপ্রাটা শেষ হয়ে যাক আজকে। তো অঙ্গদ জননে আসো। তো বলছে কোন একটা থ্যালাসের, শেষ করে দিচ্ছি। বলছে থ্যালাসের পেছনের অংশ মরে গেলে অগ্রভাগের প্রতিটি শাখা স্বতন্ত্র রিক্সা উদ্ভিদ হিসাবে আত্মপ্রকাশ করে। হাই, কোনো কথা হইলো? বলছে থ্যালাসের কোনো একটা অংশ বা নিচের অংশ যদি কোনোখানে পচে যায়, মরে যায়, তাহলে উপরে যে অংশটা থাকে না, সেটা থেকে আবার নতুন করে কি হবে? প্রত্যেকটা কোষ থেকে নতুন নতুন করে থ্যালাস উৎপন্ন হবে। তার মানে কি? অঙ্গদ জনন। অঙ্গদ জনন মানে কি? আমরা জানি ওদের ছত্রাকের মধ্যে পড়ছো যে খণ্ডায়ন, দেহের মধ্যে অনেকগুলো খণ্ড তৈরি করলে প্রতিটি খণ্ড এক একটা নতুন করে ছত্রাক তৈরি হয়ে যায়। রাইজয়েডের অগ্রভাগে ঘিমা এবং থ্যালাসের উপর দিকে টিউবার জাতীয় কিছু ছোট ছোট উপবৃদ্ধি হয়। ঘিমা
মানে হলো রাইজোটের অগ্রভাগে, ঘিমা মানে হলো কি রেণুর মতন বা অঙ্কুরোদ্গমের নাম শুনছো না, কুড়ি সৃষ্টি, কুড়ি কুড়ি, যে এরকম একটা ছিল, এর মধ্যে এরকম একটা কুড়ি তৈরি হলো, এরপরে কুড়িটা কি হলো একটু বড় হলো, এর মধ্যে নিউক্লিয়াস আসলে এক পর্যায়ে কুড়ি আলাদা হয়ে গেল, মনে আছে না এই সিস্টেমটা? তো ঠিক হ্যাঁ, হাইটার মধ্যেও ছিল, শৈবাল ছত্রাকের মধ্যেও ছিল। তো ঠিক একই রকম আর কি, রাইজয়েডের অগ্রভাগে একটা ঘিমার মতন তৈরি হবে, আবার থ্যালাসের উপর দিকে টিউবার নালীর মতন তৈরি হবে, সেটাও নতুন করে কি তৈরি করবে, তোমার থ্যালাস তৈরি করবে। আর যৌন আসো, যৌনের মধ্যে তুমি যদি আসো, বলছে রিক্সিয়ার পুং জননাঙ্গকে অ্যান্থ্রেডিয়াম বলা হয়, স্ত্রী জননাঙ্গকে কি বলা হয়? তো আর্কিগোনিয়ামের ভিতরে কি হবে? আর্কিগোনিয়ামের ভিতরে কি হবে কবি সাহেব বলো? স্ত্রী জননাঙ্গের মধ্যে কি তৈরি হবে? ডিম্বাণু তৈরি হবে। আচ্ছা, তো নাশপাতির অ্যান্থ্রেডিয়ামে দ্বিপ্লাজালা বিশিষ্ট শুক্রাণু, তাহলে হ্যাঁ অ্যান্থ্রেডিয়ামে শুক্রাণু তৈরি হলো, আর প্লাস আকৃতির আর্কিগোনিয়ামের ডিম্বাণু তৈরি হলো। সচল শুক্রাণু পানি অতিক্রম করে যায় ওই তোমার, ঠিক আছে, সচল কি শুক্রাণু, তারপর আর্কিগোনিয়ামে অবস্থিত নিশ্চল ডিম্বাণুকে নিষিক্ত করবে। কিভাবে যাবে? পানি দিয়ে যাবে। ওটা তো তোমরা বুঝতেই পারছো, কথাকে বুঝতে পারছো? নিষিক্ত ডিম্বাণুটা পরিস্ফুটিত হয়ে সরল গোলাকার একটা স্পোরোফাইট গঠন করবে, কিন্তু স্পোরোফাইটটা একটা আবরণের মধ্যে, ক্যাপসিউল মানে একটা আবরণ দ্বারা সীমাবদ্ধ থাকবে, এর মধ্যে স্পোর উৎপন্ন হবে এবং স্পোরগুলো সবগুলো দেখতে একই রকম হবে। আর যখন অনুকূল পরিবেশ পাবে স্পোরগুলো তখন কি হবে? অঙ্কুরোদ্গম হবে এবং নতুন করে কি তৈরি হবে? যৌনজননটা আমি আরেকবার বলি, কথা খেয়াল করো, সবাই দিকে তাকা। যৌনজন আরেকবার বলি, স্ত্রী সদস্য, পুরুষ সদস্য। স্ত্রী সদস্যের আর্কিগোনিয়াম, তার মধ্যে একটা বড় নিশ্চল ডিম্বাণু তৈরি হলো। আর স্ত্রী সদস্যের কি তৈরি, পুরুষ সদস্যের নাম হলো অ্যান্থ্রেডিয়াম, ওটার ভিতরে দ্বিপ্লাজালা যুক্ত সচল একটা কি তৈরি হলো? শুক্রাণু তৈরি হলো। শুক্রাণুটা ওই পুরুষ সদস্য থেকে নির্গত হয়ে ওটা পানি দিয়ে চলে যায় ওই আর্কিগোনিয়ামে ঢুকবে, ঢোকার পরে সেখানে কি তৈরি করবে? এটা এন এবং এন যুক্ত হয়ে স্পোরোফাইট তৈরি করবে। এই স্পোরোফাইটের চারদিকে থাকবে কি? ক্যাপসুল থাকবে। মানে ব্যাপারটা হলো এরকম, চিত্রটা দিছে নাকি এখানে? চিত্রটা এখানে আসলে আচ্ছা আচ্ছা দিছে তো, এই দেখো না দৌড়, এটা তো ট্যারিসের, আচ্ছা দেয় নাই, আমি তারপরে বুঝাই। তাহলে এখন এই ক্যাপসুলের ভিতরে সে আবার কি করবে? এই স্পোরোফাইটটাকে সে রিমুভ করে সে তৈরি করবে স্পোর। তাহলে স্পোরোফাইট ছিল 2 এন, আর স্পোরগুলো হলো কি এন এন, বুঝতে পারছো? এই স্পোরগুলো দেখতে সবগুলো সেম, এখানে যেখানে এসে পড়বে সেখান থেকে নতুন করে থ্যালাস পড়বে, বুঝতে পারছি? আচ্ছা, তো এতক্ষণ ধরে এতক্ষণ লাগে আমরা পড়লাম বায়োপেটা, এটার ইম্পর্টেন্সটা কি, এটা আমাদের দরকারটা কি, এই উদ্ভিদের কাজটা কি, তাহলে সেটাই আমরা এখন পড়ে নিই। তো মাটিতে জৈব পদার্থ সংযোজনে কিছুটা ভূমিকা পালন করে, পরিবেশ দূষকের সূচক হিসাবে কাজ করে। পরিবেশ দূষকের সূচক, ওই যে আমরা লাইকেনের মধ্যে এরকম পড়ছিলাম যে পরিবেশ কতটুকু ভালো আছে তার ডিপেন্ড করে লাইকেন কি পরিমাণ আছে, বায়োপ্লেটা কি পরিমাণ আছে, এসব উদ্ভিদ থাকা মানে পরিবেশটা ভালো। এরপর একটা কথা বলছে, বিবর্তন ধারা বিষয়ে প্রথম স্থলজ উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দিতে সহায়তা করে। আয় হাই রে, এই কথাটা মানে কি বুঝতে পারতেছো? এই কথার লাইনটার গুরুত্ব, এই যে বিবর্তন বলে না, এই যে শ্যাওলা শৈবাল থেকে ছত্রাক, মানে এই যে দিন দিন উন্নত হলো উদ্ভিদগুলা, বিবর্তন তারা বিশ্বাস করে কি নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী হলো। এই যে শৈবালটাই দিন শেষে আলটিমেট একটা উদ্ভিদে আসলো বায়োপেটা, এরপরে হলো টেরিডোফাইটা, এরপর হলো নগ্নবীজি, এরপর হলো আবৃতবীজি। এটা একটা ধারাবাহিকতা, এটা তো একটা ধারাবাহিকতার মধ্যে ভূমিকা রাখছে। পানি এবং মানে স্থলজ দুইটার মধ্যে এটা কি করছে, সে ব্যালেন্স করছে, দুইটার মধ্যে একটা সেতু বন্ধন করছে সে। ওকে, তাহলে আমরা আজকে একটা ক্লাসে বায়োপেটা শেষ করলাম, তোমাদের কি বেশি কষ্ট দিয়ে ফেলছি? দিছি না?